হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন ডাব্লিউবিসিএস। আমরা আজকে ডাব্লিউবিসিএসের যে কম্পোজিশন আছে সেই বিষয়ে একটা রাইটিং এনেছি। দেখো, এই রাইটিংটা কিন্তু যে ভিডিওটা আমি করতে চলেছি এটা একটু লেন্দি হবে, কেননা তোমরা জানোই যে কম্পোজিশন আমি উইদিন 600 ওয়ার্ডসের মধ্যে লিখেছি। তো এই 600 ওয়ার্ডসের কম্পোজিশনটা শুধুমাত্র মিনিংটা বলতেই কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, এক্সপ্লেনেশন তো দূরে থাক। তো সেই জন্য একটু ধৈর্য ধরে এটা দেখার চেষ্টা করো। আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের এই লেসনটা আমরা শুরু করি। লোকাস্টের ব্যাপার নিয়ে আজকে আমরা কম্পোজিশনটা লিখব। আমরা সবাই জানি রিসেন্টলি 1 মান্থ তো এখনও কমপ্লিট হয়নি, একটা লোকাস্ট অ্যাটাক হয়েছিল। তো সেই লোকাস্ট অ্যাটাকের ব্যাপারটা নিয়ে, ইন্ডিয়াতে যে লোকাস্ট অ্যাটাক সেটা নিয়ে কম্পোজিশনটা লিখব। তো কম্পোজিশন লেখার আগে যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হয় যে আমরা একেবারেই কিন্তু জাম্প টু দ্য কনক্লুশন এরকম ব্যাপারটা নয়। প্রথমে আমাদের ইন্ট্রোডাকশান দিতে হবে, তারপরে বডি দিতে হবে, বডির মধ্যে বিভিন্ন প্যারাগ্রাফ হতে পারে, বিভিন্ন এলিমেন্টস আমরা দিতে চেষ্টা করব। ইন্ট্রোডাকশানে আমরা এটা দেব যে কীভাবে লোকাস্ট জিনিসটা কি, আগে লোকাস্টের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো, তারপরে আমরা বাকি সেটার বিষয়ে আসব এবং ইন্ডিয়াতে কিভাবে লোকাস্ট অ্যাটাক হয়েছিল, কি কি প্রিভেনশন, এবং একদম কনক্লুশনে আমরা কি করব, একটা সলিউশন এরকম টাচ দিতে চেষ্টা করব, একটা এন্ড টাচ দিতে চেষ্টা করব, যাতে একটা পজিটিভ এফেক্ট আসে। তোমরা যাই লেখো না কেন সেটার শেষের দিকটাতে একটা পজিটিভ টাচ দিতে চেষ্টা করবে, সেটা কিন্তু একটা ভালো ছাপ ফেলে যায়। যেমন আমরা সবাই জানি যে যার শেষ ভালো তার সব ভালো, এরকমভাবে। তেমনই ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটাও কিন্তু ইংলিশে একটা প্রভাব আছে। তো সেই জন্য প্রথমের দিকটাকেও আমরা খুব ভালো করে লিখব, এবং বলছি না তা বলে প্রথমটা শেষটা ভালো লেখো, মাঝখানটায় যা তা নয়, মাঝখানটাতে ইনফরমেশনগুলো লিখতে পারো, তবে প্রথম দিকটা কিন্তু খুব ভালো করে লিখতে চেষ্টা করবে। ঠিক দেখো, প্রথমে যখনই আমরা পেলাম যে লোকাস্ট নিয়ে লেখা, সেই বিষয়ে আগে একটু চিন্তা ভাবনা করে নেবো। দরকার হলে আমরা রাফ শিটেতে বেশ কিছু পয়েন্টসও লিখে নেবো যে আমরা এইভাবে লিখতে চলেছি। আর তার জন্য সবথেকে প্রয়োজনীয় হচ্ছে ভালো রাইটিং স্কিলের জন্য দরকার ভালো রিডিং স্কিল। আগে তোমাকে পড়তে হবে, না পড়লে, না ইন্টারনেট ঘাঁটলে কিন্তু তুমি কিছু লিখতে পারবে না। নিউজ পেপার পড়া বা ইন্টারনেট ঘাঁটা খুব দরকার। তবে চেষ্টা করো যখন কোনো স্পেশাল ওয়ার্ড কিছু দেবে বা ধরো কোনো স্পেশাল উক্তি কিছু দেবে, কোটেশন, সেগুলো যদি ঠিক করে মুখস্থ হয় তবে দিও, না হলে দিও না। স্পেলিং মিস্টেক এগুলো কিন্তু কখনোই চলবে না। তো দেখো, আজকে শুরু করা যাক। লোকাস্ট, এটা হচ্ছে আমার টাইটেল, ডিভাউর অ্যান্ড ডিস্ট্রয়। লোকাস্ট কি? পঙ্গপাল যেটাকে আমরা বলি বাংলায়, সেটা, যেটা ডিভাউর মানে গিলে ফেলে এবং নষ্ট করে ফেলে। ডিভাউর অ্যান্ড ডিস্ট্রয়, এটা দেখো একটা অ্যালিটারেশন দিতে চেষ্টা করেছি, যেরকম আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। অ্যালিটারেশন হলো সেটা, অর্থাৎ যেখানে আমরা এইভাবে ফার্স্ট আর সেকেন্ড এবং বাকি লেটারগুলোকে একই ধরনের লেটারের রিপিটেশন দিয়ে একটা কিছু বোঝানোর চেষ্টা করি, একই ধরনের একই টাইপের লেটারের রিপিটেশন করছি, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। তো ফার্স্ট টাইটেলের মধ্যে আমি অ্যালিটারেশন দিয়ে স্টার্ট করলাম, লোকাস্ট, যেটা কিনা গিলে ফেলে এবং ধ্বংস করে ফেলে। নেক্সট দেখো, সিন্স টাইম ইমমেমোরিয়াল লোকাস্ট হ্যাজ লেফট ইটস ট্রেস অ্যাজ দ্য ওর্স্ট নাইটমেয়ার অফ এভরি ফার্মার। দীর্ঘকাল আগে থেকেই, সিন্স টাইম ইমমেমোরিয়াল মানে দীর্ঘকাল আগে থেকেই, লোকাস্ট এর চিহ্ন ফেলে গেছে, অ্যাজ দ্য ওর্স্ট নাইটমেয়ার অফ এভরি ফার্মার, সবথেকে খারাপ দুঃস্বপ্ন প্রত্যেকটা ফার্মারের, কৃষকের জন্য। বহুকাল আগে থেকেই পঙ্গপালেরা এরকম চিহ্ন রেখে গেছে, যেটা কিনা একটা নাইটমেয়ার। নেক্সট সেন্টেন্সে দেখো, ইট ওয়াজ মেনশনড ইন মহাভারতা, সরি ইনটা ডাবল হয়ে গেছে, এটা মহাভারতেও মেনশন করা হয়েছিল। তো এখানে মহাভারতটা, এটা একটা এপিকের নাম, তাই জন্য আমি ডাবল কোটেশনের মধ্যে রেখেছি। এটা মহাভারতেও মেনশন করা ছিল। হোয়েন কর্ণ, একদম রুট থেকে আমি যাচ্ছি। দেখো, লোকাস্টের ব্যাপারে আসার জন্য আমি কিন্তু রুটের দিকে যাচ্ছি। প্রথমে লোকাস্টটা এলো কোথা থেকে, তার জন্য যদি মহাভারতে যেতে হয় তাতেও অসুবিধা নেই। হোয়েন কর্ণ, যখন কর্ণ চ্যালেঞ্জ টু পাউন্স অন পাণ্ডভাস আর্মি, যখন কর্ণ চ্যালেঞ্জ করেছিল কাদেরকে, পাণ্ডবের আর্মিদেরকে, পাণ্ডব সেনাদেরকে চ্যালেঞ্জ করেছিল টু পাউন্স অন, ঝাঁপিয়ে পড়বে, অ্যাজ সালাবাসনা। সালাবাসনা মানে এ সোয়ার্ম অফ লোকাস্ট। তাহলে কেমনভাবে ঝাঁপিয়ে পড়বে? ঠিক যেমনভাবে একটা লোকাস্টের দল, একটা লোকাস্টের ঝাঁক যেভাবে পড়ে একটা কোনো জায়গায়, সেইভাবে পাণ্ডবের আর্মির ওপরে কর্ণ ঝাঁপিয়ে পড়বে, সেই রকম চ্যালেঞ্জ করেছিল। নেক্সট দেখো, ইন দিস ওয়ে দ্য ডিভাস্টেটিং লোকাস্ট
হ্যাজ মেড ইটস ওয়ে টু ইনভেড ইন্ডিয়া। ঠিক এইভাবেই, ঠিক যেভাবে মহাভারতে বলা হয়েছে ঠিক এইভাবেই এই ধ্বংসাত্মক লোকাস্ট, ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক লোকাস্ট, এরা তৈরি করেছে এদের রাস্তাটা টু ইনভেড ইন্ডিয়া, ভারতে আক্রমণ করতে। ইনভেড করা মানে আক্রমণ করা, ভারতে আক্রমণ করতে ফ্রম অ্যাফার আফ্রিকা, অনেক দূরের আফ্রিকা থেকে। বুঝতে পেরেছ? অনেক দূরের আফ্রিকা থেকে। অ্যাফার মানে ফার ফ্রম, ফার অ্যাওয়ে ফ্রম, অনেক দূরের আফ্রিকা থেকে। AFAR, সরি AFAR। আমি পিডিএফটা যখন সেন্ড করব বা পিডিএফে আমি এগুলো অবশ্যই এডিট করে দেবো। তো নেক্সট দেখো, অ্যান্ড দেন মুভড সুইফটলি থ্রু ইরান, এবং তারপরে খুব তাড়াতাড়ি, সুইফটলি মানে খুব তাড়াতাড়ি, ইরানের মধ্যে দিয়ে, থ্রু ইরান, ইরানের মধ্যে দিয়ে, সৌদি আরবিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য ফ্লো অফ উইন্ড, বায়ুর বেগের সাথে, বায়ুর বেগের সাথে, বায়ুর ফ্লোয়ের সাথে বয়ে বয়ে এসে গেছে সৌদি আরবিয়া এবং শেষ পর্যন্ত পাকিস্তানেও। এখনও কিন্তু আমি ইন্ডিয়া আসার কথাটাই আসিনি, কেন ওটা আমাকে আরও পরে লিখতে হবে। তো নেক্সট দেখো, এইভাবে সুইফটলি ইরান, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দিয়ে উইন্ডের ফ্লোয়ের সাহায্যে, বায়ু যেভাবে বয় তার মধ্যে দিয়ে এসেছে। নেক্সট স্লাইডে চলো। এবার দেখো ডেজার্ট লোকাস্ট। ডেজার্ট লোকাস্ট ব্যাপারটা কি এটা দেখব। ডেজার্ট মানে তোমরা জানো যে মরুভূমি, তো সেখানকার লোকাস্ট। অ্যামং 10 আদার স্পিসিস অফ লোকাস্ট, লোকাস্টের যে বাকি আরও 10 রকমের স্পিসিস আছে তার মধ্যে ইট ইজ দ্য মোস্ট সাবভার্সিভ ডেজার্ট লোকাস্ট। এটা হচ্ছে সেই সব থেকে বিধ্বংসী ডেজার্ট লোকাস্ট। কোনটার কথা বলছে? যেটা কিনা আমাদের ভারতে আক্রমণ করেছে, ভারতে ইনভেড করেছে, সেই টাইপটা হচ্ছে কি ডেজার্ট লোকাস্ট। তাহলে মোস্ট সাবভার্সিভ, সব থেকে বেশি বিধ্বংসী ডেজার্ট লোকাস্ট। এ লার্জ স্কেল অফ ব্রিডিং অ্যান্ড সোয়ার্ম ফরমেশন ইজ ফুয়েলড। একটা বিশাল পরিমাণে, লার্জ স্কেল মানে বিশাল পরিমাণে ব্রিডিং যেটা হয়, উৎপন্ন হয়, অ্যান্ড সোয়ার্ম ফরমেশন এবং যে ঝাঁক তৈরি হয়, ইজ ফুয়েলড সেটা বেড়ে যায়। ফুয়েলড মানে সেটা প্রসার লাভ করে বা প্রকোপ যেটা বেড়ে যায় সেটা। ফুয়েল দিলে কি হয়? একটা কিছুতে ফুয়েল দিলে, যেখানে আগুন জ্বলছে সেখানে ফুয়েল দিলে সেটা বেড়ে যায়। তো সেইভাবেই এই সোয়ার্মের ফরমেশনটা বেড়ে যায়, ব্রিডিংটা এদের বেড়ে যায়, উৎপাদনটা। হোয়েন কন্ডিশনস টার্ন ভেরি ফেভারেবল ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট, যখন কন্ডিশনটা, অবস্থাটা ফেভারেবল হয়ে যায়, তাদের পক্ষে ভালো হয়ে যায়, ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট, তাদের যে প্রাকৃতিক বাসস্থানে, দ্যাট ইজ ডেজার্ট অ্যান্ড সেমি অ্যারিড রিজিয়ন। সেটা কোনটা? তাদের ন্যাচারাল হ্যাবিট্যাট, এখানে তার সঙ্গে আমি জুড়ে দিলাম তাদের ন্যাচারাল হ্যাবিট্যাটে ইনফরমেশনটা পেয়ে গেছি যে কি, সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিট্যাটটা ডেজার্ট অথবা সেমি অ্যারিড। সেমি অ্যারিড মানে কিছুটা শুষ্ক, কিছুটা ড্রাই। অ্যারিড মানে ড্রাই, একদম শুকনো। সেমি অ্যারিড মানে কিছুটা শুষ্ক, এরকম ধরনের যে অ্যাটমসফিয়ার, সেখানে তাদের সোয়ার্ম ফরমেশনটা, ঝাঁক বাঁধাটা কি হয়? ফুয়েলড হয়ে যায়, অনেক বেশি পরিমাণে প্রসার লাভ করে যখন এই ধরনের তারা রিজিয়ন পায়। তাদের যেটা যে জায়গাতে থাকলে তারা বেশি ভালো থাকে, তো সেখানে থাকলে অবশ্যই তাদের ব্রিডিংটা বাড়বে। হোয়ার দেয়ার ইজ এনাফ ভেজিটেশন, যেখানে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাসপালা, গাছ এগুলো আছে, ভেজিটেশন আছে, টু প্রোভাইড নিউট্রিশন, যাতে করে পুষ্টিদ্রব্য প্রোভাইড করা যায়, টু দ্য হপার্সদেরকে। তাহলে হঠাৎ তো এখানে কথা হচ্ছিল লোকাস্টের, হপার কোথা থেকে এলো? তো তাহলে আমাকে হপারের ব্যাপারটা এখানে বলে দিতে হবে। হপার্স আর, দেখো নেক্সট সেন্টেন্সেই আমি বলেছি, হপারদের নিউট্রিশন দেয়, সোয়ার্ম আপ হয়, এগুলো কি করে এলো না, কোথা থেকে এলো? হপার্সদের থেকে। হপার্সদের সোয়ার্ম আপের কথা বলা হচ্ছে, তারা সোয়ার্ম ফরমেশন করে, ঝাঁক বাঁধে। তো হপার্সটা কি? হপার্স আর দ্য ইয়াং লোকাস্ট। হপার্সটা হলো সেই ইয়াং লোকাস্টগুলো দ্যাট আর ফ্লাইটলেস, যাদের ডানা থাকে না, যারা উড়তে পারে না। ফ্লাইটলেস মানে উড়তে পারে না, তারাই হচ্ছে ইয়াং লোকাস্ট বা হপার্স। দে আর ডিরেক্টেড টু ফাইন্ড নিউ ফিডিং গ্রাউন্ডস, তারা ডিরেক্টেড হয়, এখানে আমি প্যাসিভ ভয়েস ইউজ করেছি। দেখো, বাই দ্য স্মেল অফ স্প্রাউটিং গ্রাস, দেখো লাস্ট সেন্টেন্সটাতেই বুঝতে পারবে, বাই দ্য স্মেল অফ স্প্রাউটিং গ্রাস, এটা লিখেছি। দেখো কি মানেটা, দে আর ডিরেক্টেড টু ফাইন্ড নিউ ফিডিং গ্রাউন্ডস, তারা ডিরেক্টেড হয় নতুন খাবারের গ্রাউন্ডসের দিকে। ফিডিং গ্রাউন্ডস মানে খাবার যে গ্রাউন্ডটাতে রয়েছে, অর্থাৎ যে ভেজিটেশন গ্রাউন্ডটা রয়েছে, সেই গ্রাউন্ডের দিকে ডিরেক্টেড হয়
খুঁজতে, তারা খুঁজতে সেদিকে অগ্রসর হয় বাই দ্য স্মেল অফ স্প্রাউটিং গ্রাস। নতুন অঙ্কুরোদ্গম হচ্ছে এরকম যে গ্রাসগুলো, ঘাস, তার গন্ধের দ্বারা তারা ডিরেক্টেড হয়। তাহলে এই সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে ডেজার্ট লোকাস্টের ব্যাপারটা দিয়ে দিলাম, কোথা থেকে ডেজার্ট লোকাস্ট এলো এবং কিভাবে তারা খাবার খাবে, বড় হবে, এই দিকটাতে আস্তে আস্তে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে দেখি, কাস্টমারিলি মানে হচ্ছে নর্মালি বা জেনারেলি, ঠিক আছে। কাস্টমারিলি সাধারণভাবে বলা যায়, সাধারণভাবে ইট টেক্স এ মান্থ, 1 মাস সময় লাগে ফর হপার্সদের জন্য টু বিকাম অ্যাডাল্ট হতে বা লোকাস্ট হতে। বাট ইন এ ফেভারেবল কন্ডিশন, কিন্তু যখন কন্ডিশন অর্থাৎ ওয়েদার বা সব কিছু যখন তাদের ফেভারে থাকে, তাদের দিকে থাকে, দেয়ার ডেভেলপমেন্ট সুইচেস টু দ্য ফাস্ট ট্র্যাক, তাদের বৃদ্ধি খুব ফাস্ট হয়, খুব ফাস্ট ট্র্যাকে হয়, মানে একবারে কুইকেস্ট হয়, তাদের বৃদ্ধিটা পরিবর্তিত হয় সব থেকে দ্রুত দিকে। দেয়ার লাইফ স্প্যান ইজ 3 to 4 months, তাদের লাইফ স্প্যান 3 থেকে 4 মাস, এটা বোঝাই যাচ্ছে। ইন দ্য ফর্ম অফ গ্রাস হপার, যখন তারা গ্রাস হপার থাকে অর্থাৎ ঘাস ফড়িং, সেটাই হচ্ছে লোকাস্ট, সেটাই হচ্ছে গ্রাস হপার। তো গ্রাস হপার যখন ফর্মে থাকে, দে আর সলিটারি, তারা কিন্তু একাকী হয়, সলিটারি মানে একাকী হয়। বাট লোকাস্ট, কিন্তু যখন লোকাস্ট হয়ে গেল, আর গ্রেগারিয়াস, এরা কিন্তু গ্রেগারিয়াস মানে দলবদ্ধ বা সংঘবদ্ধ এরকম, লোকাস্টরা কি অনেক দলবদ্ধ হয়। তাহলে সলিটারি এর অপোজিটভাবে আমরা পাচ্ছি গ্রেগারিয়াস, লোকাস্টরা গ্রেগারিয়াস হয়। গ্রেগারিয়াসের মিনিংটা দেখো, এ সোয়ার্ম ইজ ফর্মড ফর কোঅপারেটিভ ফুড হান্টিং। এই যে লোকাস্টদের যে গ্রেগারিয়াসনেস হওয়াটা, এটা কেন হচ্ছে? এ সোয়ার্ম ইজ ফর্মড, সোয়ার্ম মানে ঝাঁক তৈরি করা হয়, ঝাঁক তৈরি হয় ফর কোঅপারেটিভ ফুড হান্টিং, যাতে তারা একে অপরের সহযোগিতা করে, ঝাঁক বাঁধছে মানে কি একে অপরের সঙ্গে এসে মিলিত হচ্ছে। তাহলে এই যে ঝাঁকটা তারা বাঁধে, যাতে তারা সহযোগিতাপূর্ণভাবে ফুড হান্ট করতে পারে, ফুড খুঁজতে, খাবার খুঁজতে যেতে পারে। অর্থাৎ যে নিউ যে ভ্যালি বা ফিডিং গ্রাউন্ডস, ভেজিটেশন, ফিল্ড উইথ ভেজিটেশন, এরকম যে গ্রাউন্ডসগুলো আছে সেগুলোর জন্য খুঁজতে যেতে পারে, এই জন্য তারা গ্রেগারিয়াস হয়ে যায়। নেক্সট স্লাইড। When the vegetation of one place begins to run out, যখন একটা জায়গার ভেজিটেশনটা, যে গ্রিনারিটা, সেটা যখন রান আউট হয়ে যায়, শেষ হয়ে যায়, ডিউ টু, কেন শেষ হয়ে যায় সেটাকে আমি এখানে অ্যাড করছি। কেন শেষ হয়ে যায়? ডিউ টু দ্য ইনক্রিজ ডেন্সিটি অফ পপুলেশন, পপুলেশন ইনক্রিজ হয়ে যায়, পপুলেশনের ঘনত্বটা ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়। কাদের পপুলেশনের কথা বলা হচ্ছে? অবভিয়াসলি এখানে লোকাস্টের পপুলেশনের কথা বলা হচ্ছে। তাহলে কোনো একটা জায়গাকার ভেজিটেশন শেষ হয়ে যাচ্ছে কেন? যে পপুলেশনের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য, অথবা আর কিসের জন্য ভেজিটেশন কমে যেতে পারে? অর ড্রাউট, অর্থাৎ খরা হয়ে গেলে সেখানে আর ওয়াটার পাচ্ছে না, সেখানে ভেজিটেশনগুলো মারা যাচ্ছে। এরকম যখন সিচুয়েশান হয়ে যায়, তার ফলেই ভেজিটেশনটা রান আউট হয়ে যায়। তখন তারা কি করে? দে স্টার্ট টাচিং ওয়ান অ্যানাদার্স হিন্ড লেগস, তারা কি করে? যাই এটা ফিল করতে পারে, তখন একে অপরের পিছনের পাগুলো স্পর্শ করে। জায়গাটা খুব মন দিয়ে শুনবে, এই পদ্ধতিগুলোকে তোমাদের ভালো করে জেনে রাখতে হবে। যদি এই ধরনের আসে লোকাস্ট নিয়ে যা কিছু আসুক, ওয়েদার ইট ইজ এডিটোরিয়াল অর ওয়েদার ইট ইজ রিপোর্ট রাইটিং, ইউ মাস্ট ইনক্লুড দিস ওয়ার্ডস, ওকে। তাহলে দেখো কি বলেছে, যে স্টার্ট টাচিং ওয়ান অ্যানাদার্স হিন্ড লেগস, যখন এরকম সিচুয়েশন হয়ে যায়, যখন ফুড রান আউট হয়ে যায়, তখন ওরা একে অপরের পিছনের পাগুলোকে টাচ করতে থাকে। একে অপরের, অনেকজন আছে ওই জন্য ওয়ান অ্যানাদার দিলাম। তো একে অপরের হিন্ড মানে পিছনের পা, হিন্ড মানে পিছনের পাকে টাচ করতে থাকে। অ্যান্টিকল, এবং একটা অল্প করে ঘষে বা সুরসুরি দেওয়ার যেরকম হয়, অল্প করে ঘষে। হুইচ রিলিজেস, এই যে অ্যাক্টিভিটিগুলো করে, এটা রিলিজ করে, এটা নিঃসরণ করে এ লার্জ অ্যামাউন্ট অফ নিউরো ট্রান্সমিটার, এটা একটা প্রচুর পরিমাণে নিউরো ট্রান্সমিটার খরিত করে। নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি এমন একটা সাবস্টেন্স যেটা একটা নার্ভ সিগন্যাল সেন্ড করে। একটা নিউরো ট্রান্সমিটার মানে দিস ইজ এ সাবস্টেন্স দ্যাট ইজ রেসপন্সিবল ফর সেন্ডিং এ নার্ভ সিগন্যালস, তাদের নার্ভে একটা সিগন্যাল দেয়, সেরকম একটা নিউরো ট্রান্সমিটার খরিত হয়। সেটার নাম কি? সেটার নাম সেরোটোনিন। সেরোটোনিন মানে এটাই কিন্তু সেই নিউরো ট্রান্সমিটারটা যেটা খরিত হয়। এটা কি হয়? এই মেসেজ, একটা মেসেজ
হুইচ কনভেজ আদার্স ইন দ্য গ্রুপ। এটা একটা মেসেজ দেয়, বহন করে, মেসেজটাকে বহন করে কাদের মধ্যে বহন করে? আদার্স ইন দ্য গ্রুপ, গ্রুপের অন্য যে আছে, অন্য যে লোকাস্টরা আছে তাদের মধ্যে পা ঘষে ঘষে এভাবে কিন্তু একটা মেসেজটা ছড়িয়ে দেয়। টু সোয়ার্ম, যাতে তারা ঝাঁক বাঁধে, অ্যান্ড মুভ অন, তারপরে বেরোতে থাকে বা এগিয়ে যেতে থাকে, যাতে মুভ অন করতে পারে, এর জন্য এই মেসেজটা দেয়। দিস ইজ কল্ড গ্রেগারিয়াসনেস, এটাকেই বলা হয় দলবদ্ধকরণ। এইভাবেই তারা দলবদ্ধ হয়। তাহলে গ্রেগারিয়াসনেসটা কি? এ টেন্ডেন্সি টু সোয়ার্ম, একটা টেন্ডেন্সি, একটা ইচ্ছা যেটার মধ্যে ওরা ঝাঁক বাঁধার ইচ্ছা, সেটা কি বলে? গ্রেগারিয়াসনেস। এটা গ্রেগারিয়াসনেস হলো নাউন, ঠিক আছে। ইট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ, এই সেন্টেন্সটা আমার খুব নিজেরই খুব ভালো লেগেছে, তো তোমরা ভালো করে দেখো। এটাকে আমি কি করেছি, এখানে একটা মডার্ন টাচ দিতে চেষ্টা করেছি। এখানে তোমার ইম্যাজিনেটিভ পাওয়ারটাকে দেখা হচ্ছে। তুমি যদি তোমার ইম্যাজিনেশন দিয়ে বা মডার্ন ট্রেন্ডস দিয়ে তার সঙ্গে কম্প্যারিজন একটা আনতে পারো, এটা খুব ভালো হবে। সবাই এমনিই ধরো সকলে আমরা লিখে দিলাম যে এগুলো এগুলো হচ্ছে, এসব হচ্ছে, বা লোকাস্টকে এইভাবে ফর্ম হচ্ছে, তারা সোয়ার্ম আপ হচ্ছে, কিন্তু এখানে একটা টাচ দিতে চেষ্টা করেছি। দেখো, ইট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ, এটাকে বলা যেতে পারে, ইন্টারপ্রেট করা মানে অন্য ভাষায় বা অন্যভাবে বললে এইভাবে বলা যেতে পারে, অ্যাজ অ্যাম্পলিফাইং বাই হ্যাশট্যাগ ট্রেন্ডস। এটা কি করা হচ্ছে? হ্যাশট্যাগ ট্রেন্ড যেটা হয়, যেমন ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ দিলে কি হয়, একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায় চট করে। যখনই আমি একটা হ্যাশট্যাগ দিলাম, তারপরে সেখানটাতে যখনই কেউ টাচ করলো, তাহলে সে সেই রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে গেল। ঠিক এরকমভাবে যেরকম আমরা একসঙ্গে একত্রিত হই, একটা ছোট্ট ট্যাগ ইউজ করে আমরা একত্রিত হয়ে যাচ্ছি, ঠিক এইভাবেই আমি এটাকে মডার্নাইজ করেছি। কীভাবে এটাকে ইন্টারপ্রেট করা যায়? যে অ্যাম্পলিফাই হওয়া বা বিবর্ধিত হওয়া বাই হ্যাশট্যাগ ট্রেন্ড। হ্যাশট্যাগ ট্রেন্ড ফলো করলে আমরা কি, যে কটা মেম্বার ছিলাম বা যে কজন ফলো আপ করছিলাম, আরও সেটা মেম্বারটা বেড়ে যায়, মেম্বারের সংখ্যাটা বেড়ে যায়। ঠিক সেইভাবেই হ্যাশট্যাগ ট্রেন্ডটা ইউজ করার সঙ্গে এটাকে কিন্তু ইন্টারপ্রেট করা যায়। এই যে ওরা যে নিউরো ট্রান্সমিটারটা ইউজ করে সেরোটোনিন, সেটার মাধ্যমে ওরা ঝাঁক বাঁধে, সেইভাবে আমরা কি করি, আমরাও যে ঝাঁকটা বাঁধি সেভাবে কি করি, হ্যাশট্যাগ ট্রেন্ড ইউজ করে। তো এইভাবেই এটাকে আমি একটা কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট স্লাইডে চলে যায়, দেখো। এ সোয়ার্ম অফ লোকাস্ট মে কন্টেন ক্রোডস অফ ইন্ডিভিজুয়ালস, একটা ঝাঁক, লোকাস্টের একটা ঝাঁকে থাকতে পারে ক্রোডস অফ ইন্ডিভিজুয়ালস, মানে সিঙ্গেল, ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল, এরকম সিঙ্গেল কত লোকাস্ট থাকতে পারে? কোটির ওপরে লোকাস্ট থাকতে পারে। ডিপেন্ডিং অন দেয়ার পপুলেশান, তাদের পপুলেশনের উপর ডিপেন্ড করে, এবং তাদের পপুলেশান কত সেটার উপরে নির্ভর করে, এবং তার ঘনত্বের উপরে নির্ভর করে সোয়ার্মস আর ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। সোয়ার্মগুলোকে বা এই যে ঝাঁকগুলোকে আমরা 3টে টাইপে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান আউটব্রেক, সেকেন্ড ওয়ান আপসার্জ, অ্যান্ড নেক্সট প্লেগ। এই 3টে টাইপে আমরা সোয়ার্মদেরকে ভাগ করতে পারি। তো আউটব্রেকটা কি, দেখো এখানে ছোটো ছোটো করে একটা করে আমি ডেফিনিশন দেওয়ার চেষ্টা করেছি। আউটব্রেকটা কি? এ স্মল গ্রুপ হুইচ ক্যান বি সিন ইন এ লোকালাইজড সেক্টর, একটা খুব ছোট্ট গ্রুপ, লোকাস্ট একটা ছোট্ট গ্রুপ যেটা একদম সামান্য পরিমাণ জায়গার মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট আপসার্জে কি? লার্জার গ্রুপস, দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছি, লার্জের পরেরটা হয়ে যাচ্ছে লার্জার, তার থেকে একটু বড়, যেটা আউটব্রেকে আছে তার থেকে একটু বড় বোঝানোর জন্য এখানে লার্জার গ্রুপস, একটু বড় গ্রুপস, হুইচ আর জিওগ্রাফিক্যালি কনফাইন্ড, যারা কিন্তু জিওগ্রাফিক্যালি কনফাইন্ড মানে আবদ্ধ, তারা আরেকটু বেশি জায়গার মধ্যে, কিন্তু তাও তারা জিওগ্রাফিক্যালি কনফাইন্ড, তারা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে না, একটা মোটামুটি স্টেটের মধ্যে অথবা মোটামুটি একটা ডিস্ট্রিক্টের মধ্যে এইভাবে একটা কনফাইন্ড হয়ে আছে, তার বেশি কিন্তু চলে যাচ্ছে না। নেক্সট হচ্ছে প্লেগ, এইটাই কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেটা অ্যাটাকটা হয়েছিল সেটাই প্লেগটাই হয়েছিল। অনেকবার তোমরা যদি নিউজ পেপার দেখো তাহলে দেখবে এই প্লেগ ওয়ার্ডটা, এ প্লেগ অফ লোকাস্ট, এরকম ধরনের ওয়ার্ড কিন্তু ইউজ করা হয়েছে। তো প্লেগটা কি? অ্যান এনর্মাস, ফার্স্ট সেন্টেন্স থেকেই বোঝা যাচ্ছে, দেখো এনর্মাস মানে প্রচুর পরিমাণ, অসংখ্য, সোয়ার্ম প্যাক বিটুইন 40 and 80 million লোকাস্ট ইন্টু লেস দ্যান হাফ এ স্কোয়ার মাইল। হাফ স্কোয়ার মাইলের মধ্যে যখন প্রচুর পরিমাণ লোকাস্ট প্যাক হয়ে আছে, 40 থেকে 80 মিলিয়ন পর্যন্ত লোকাস্ট প্যাক হয়ে আছে, ইভেন এর থেকে বেশিও হতে পারে, কিন্তু তাও কোনটুকুনি পরিমাণ জায়গার মধ্যে? লেস দ্যান হাফ এ স্কোয়ার মাইল, খুব অল্প পরিমাণ জায়গার মধ্যে, তখন এটাকে বলা হয় প্লেগ। ঠিক আছে, চলো পরের স্লাইডে দেখি। ইচ লোকাস্ট ক্যান ইট 2 kg of vegetation every day,
প্রত্যেকটা লোকাস্ট প্রত্যেক দিন 2 কেজি পর্যন্ত সবজি জাতীয় এই জিনিসগুলো খেতে পারে। এটা বিভিন্ন রকমের গাছের পাতা, এগুলো ভেজিটেশন বলা হয়েছে, যা গ্রিন আইটেমসগুলো সেগুলো খেতে পারে। ক্যান বি এস্টিমেটেড অ্যাজ, এটাকে মূল্যাঙ্ক করা যেতে পারে অ্যাজ, কিভাবে? দ্য ফুড অফ 35,000 পিপল ফর এ ডে, 35,000 লোকের একদিনের খাবার, এটাকে আমরা এস্টিমেট করছি। যদি একটা লোকাস্ট 2 কেজি খাবার প্রত্যেক দিন খেতে পারে, তাহলে এটাকে আমরা লার্জার স্কেলে এস্টিমেট করছি। কি করে? দেখো যে এটা 35,000 মানুষ একদিনে যে খাবারটা খায়, ক্যান বি ইটেন বাই দ্য সোয়ার্ম অফ 1 crore ইন দ্য সেম টাইম, সেই একই সময়, অর্থাৎ একদিনের মধ্যেই একটা সোয়ার্মে তাতে যদি 1 crore ইনসেক্টস থাকে, সেই খাবারটা ওরা একদিনেই খেয়ে নেবে। ক্লিয়ার হয়েছে? মানে 35,000 পিপলসের একদিনের খাবার একটা সোয়ার্ম অফ 1 crore একদিনে খেয়ে নিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে এটা কতটা ডিভাস্টেটিং। নেক্সট দেখো, দে ক্যান ফ্লাই, এবার তাদের ওড়ার দিকে আসি, আস্তে আস্তে আরও ডিপের দিকে যাচ্ছি। দে ক্যান ফ্লাই 200 কিলোমিটার্স এ ডে, তারা 200 কিলোমিটার পর্যন্ত একদিনে ভ্রমণ করতে পারে, উঠতে পারে, উইথ দ্য হেল্প অফ দ্য ফ্লো অফ উইন্ড। ঠিক সেই জিনিসটা যে উইন্ডের যে ফ্লোটা, বায়ুর যে বওয়ার পথটা, সেই অনুযায়ী তারা 200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে একদিনে। দ্য মোস্ট এনার্জি সেভিং ওয়ে কোনটা? ফ্লাই উইথ দ্য হেল্প অফ উইন্ড, এই যে বায়ুর সাহায্য নিয়ে বায়ুর ফ্লোয়ের সাথে এগিয়ে চলা, এইটাকে বলা হচ্ছে দ্য মোস্ট এনার্জি সেভিং ওয়ে। এই পদ্ধতিটা হচ্ছে, ওয়ে মানে এখানে রাস্তা নয়, এটা পদ্ধতি। এই পদ্ধতিটা সব থেকে বেশি শক্তি সঞ্চয়কারী পদ্ধতি। ওয়ে অফ মুভিং মানে যাওয়ার, স্মুদেন দ্য জার্নি, তাদের জার্নিটাকে, তাদের ভ্রমণটাকে স্মুদেন করে, আরও খুব সহজ করে তোলে। এই যে উইন্ডের ফ্লোয়ের সাথে যাওয়া হয়, এটা তাদের বেশি শক্তিক্ষয় হয় না। মোর ওভার, তাছাড়াও এর উপরে, ফলোয়িং দ্য ওয়ে অফ উইন্ড মিনস, ওয়ে মানে উইন্ডের যে পথ, বায়ুর পথটাকে ফলো করা, এটার মিনিং হলো অলওয়েজ হেডিং দ্য জোন অফ লো প্রেসার। এটা সবসময় মিনিং হলো লো প্রেসার জোনের দিকে যাওয়া। লো প্রেসার জোন মানে আমরা জানি যে হোয়ার উইন্ড কজেস, সেন্টেন্সটা কমপ্লিট করি, হোয়ার উইন্ড কজেস রেন অ্যান্ড ভেজিটেশন স্টার্টস টু গ্রো। আমাদের লো প্রেসার মানেই কি? লো প্রেসার মানে সেখানে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তোমরা নিজেরাই চিন্তা করো, যেমন আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম, যেমন নিম্নচাপটা কখন হয়? যখন একটা কোনো জায়গা হিটেড হয়ে যায় আর সেখানকার এয়ারটা ওপরের দিকে উঠে যায়, সেখানটা ভ্যাকেন্ট হয়ে যায়। তো সেই ভ্যাকেন্ট স্পেসটা ফিল আপ করার জন্য প্রচুর এয়ার কিন্তু বাইরের দিক থেকে ওখানে সেন্টারটার দিকে আসতে থাকে। তো সেই ফ্লোটা দিয়েই ওখানে আসছে, তখনই ওখানে কী হয়? ক্লাউড ফর্মেশন হয়। তো ক্লাউড ফর্মেশন হলেই সেখানে রেন্সের একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে তারা যখনই বায়ুর পথ ধরে যাওয়ার শুধুমাত্র এটাই কারণ নয় যে এনার্জি সেভ করা, এটার কিন্তু এটাও কারণ যে তারা ডিরেক্টেড হয় টুয়ার্ডস দ্য রেন, যেখানে রেন হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ রেন হবে তবেই সেখানে ভেজিটেশন গ্রো করবে। এই কারণে তারা ওইদিকে এগোতে থাকে। নেক্সট স্লাইডে দেখো, ইন্ডিয়া অ্যান্ড লোকাস্ট। এখানে আমি ইন্ডিয়ার সাথে লোকাস্টের ব্যাপারটা আস্তে আস্তে আসছি। লোকাস্টের সমস্ত কিছু হিস্ট্রিটা আমরা জেনে গেলাম, একদম স্টার্ট থেকে শুরু করে যে কীভাবে কোথায় লোকাস্ট আমরা পেয়েছি। সেখানে আমি মহাভারত, কোরআন, সেটা যা ইচ্ছা আমরা দিতে পারি। ইভেন আমি তো দেখেছি যে বাইবেলের মধ্যেও এই লোকাস্টের ব্যাপারে কিন্তু বলা আছে। তো সেভাবে আমরা এগুলো দিতে পারি, তোমাদের যেগুলো পছন্দ। নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড লোকাস্ট। ইন্ডিয়ার ব্যাপারে লোকাস্টের কী মতামত সেখানে আমরা এলাম। দেখো কি বলছে, লোকাস্ট আর নোন অ্যাজ, লোকাস্টদের জানা যায় দ্য লার্জেস্ট মাইগ্রেটরি ইন্টারন্যাশনাল পেস্ট, সব থেকে বড় মাইগ্রেটরি মানে পরিযায়ী, ইন্টারন্যাশনাল অন্তর্দেশীয়, পেস্ট মানে এই পোকামাকড় যেগুলো, এইভাবে আমরা লোকাস্টকে জানি। এটাই কিন্তু সব থেকে বড় ইন্টারন্যাশনাল পেস্ট। এবার মাইগ্রেটরি, ইন্টারন্যাশনাল মাইগ্রেটরি পেস্ট মানে এরা নেশনকে কভার করে ফেলে, এদের মাইগ্রেশনটা কি নেশনকে কভার করে ফেলে, এরকম ধরনের পেস্ট কিন্তু কম আছে। এবার অ্যান্ড নাও ইন কেস অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার দিকে, হুইচ ইজ অলরেডি হার্ড হিট বাই দ্য করোনা ভাইরাস, যেটা কিনা অলরেডি করোনা ভাইরাসের দ্বারা খুব ভালোভাবে, খুব জোরে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। ইন্ডিয়া অলরেডি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। আমি জানি যে আরও অন্যান্য যে ইন্টারন্যাশনাল আরও বিভিন্ন স্টেটস অনেক কিছুই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু যেহেতু এখানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ওই জন্য আমরা বলে দেবো কি যে এটা হার্ড হিট হয়েছে। বুঝতে পারলে? ইন্ডিয়া অলরেডি এটার দ্বারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, হার্ড হিট বাই করোনা ভাইরাসের দ্বারা।
দ্য ইনভেডিং আর্মি, এই যে আক্রমণকারী আর্মি, কেন দিয়েছি আর্মি, আক্রমণকারী আর্মি অফ লোকাস্ট, এই লোকাস্টের যে আক্রমণকারী সৈন্যদল, হ্যাভ জিওপারডাইজড, বিপজ্জনক করে তুলেছে, দ্য লাইভস, জিওপারডাইজ মানে বিপজ্জনক করে তুলেছে, দ্য লাইভস অফ ফার্মার্স, কৃষকদের জীবনগুলোকে, বাই ডিভাস্টেটিং দ্য ক্রপস অফ, নষ্ট করে ধ্বংস করে ক্রপসগুলোকে, কোথাকার ক্রপসগুলোকে, অফ অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড রিজিয়ন্স, শুষ্ক এবং আংশিক শুষ্ক এলাকার ক্রপসগুলোকে ধ্বংস করে। আচ্ছা, নেক্সট আমি পরে বলবো কেন আর্মিস দিয়েছি। তো তারপরে স্লাইডে চলে যায়, চলো। লকডাউন ওয়াজ নট ক্যালামিটাস এনাফ, লকডাউন যেন খুব একবারে যথেষ্ট ক্ষতিকর নয়, লকডাউনটা যেন যথেষ্ট বিপজ্জনক নয়, এনাফ যথেষ্ট বিপজ্জনক নয়, ফর দ্য সিকিউরিটি অফ ফুড অ্যান্ড ইকোনমি, আমাদের খাবার এবং অর্থনৈতিক দিকের সিকিউরিটির দিক থেকে, খাদ্য এবং অর্থনীতির সিকিউরিটির দিক থেকে যথেষ্ট বিপজ্জনক যেন লকডাউনটা ছিল না। এটা কিন্তু যথেষ্ট নয়। তারপরে কি বলছে, দ্য ফার্মার্স অফ দ্য বর্ডার স্টেটস অফ ইন্ডিয়া, ভারতের যে বর্ডারের যে রাজ্যগুলো সেখানকার যে ফার্মাররা, যেমন কোন কোন বর্ডারের রাজ্য, রাজস্থান বর্ডার ওই টাইপের জায়গাগুলোতে, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ, যদিও পুরোপুরি বর্ডারে বলা যায় না উত্তরপ্রদেশটাকে, তাও আমি ওই রিজিয়নটার কথা বলার জন্য এখানে দিয়েছি যে এই সব জায়গাতে এই সব জায়গাকার ফার্মার্সরা হ্যাভ অ্যানাদার ফায়ার ফাইট, তাদের আবার একটা সেই খেলা, ফায়ার ফাইট মানে প্রচণ্ড যুদ্ধের মতো একটা খেলা আবার তাদের হাতে চলে এসছে, আবার সেই অন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে এসে গেছে। সেটা কি, সেই জন্য দেখো সেমিকোলন ইউজ করেছি এখানে। সেটা কি, লোকাস্ট। এই ফায়ার ফাইটটার নাম কি, এবার যে আবার নতুন যুদ্ধটা এসেছে সেটার নাম কি, লোকাস্ট। গিভিং স্লিপলেস নাইটস, যেটা কিনা নিদ্রাহীন রাত্রি দিচ্ছে, বুঝলে। নেক্সট দেখো, আফটার র্যাভেজিং, বিনষ্ট করার পর, দ্য পাস্চার্স অ্যান্ড ক্রপস ইন আফ্রিকা, আফ্রিকার যে ঘাস জমি এবং শস্য সেগুলোকে বিনষ্ট করার পর, দে ট্রাভেলড টু রেক, তারা আরও ট্রাভেল করেছে, টু রেক ধ্বংস করতে, সব কিন্তু ধ্বংস, র্যাভেজ, রেক এগুলো সব কিন্তু ধ্বংস মানে উচ্ছেদ করতে বা ধ্বংস করতে, ট্রাভেল টু রেক দ্য আরবিয়ান পেনিনসুলা, আরবিয়ান পেনিনসুলার ওপর দিয়ে পাকিস্তান অ্যান্ড ইন ইন্ডিয়া, এবং আরবিয়ান পেনিনসুলার ওপর দিয়ে আরবীয় উপদ্বীপের পরে পাকিস্তান অ্যান্ড তারপরে ইন ইন্ডিয়া, এখন ভারতে। রিস্ক ইজ ইন্টেন্সিফাইং, যে ঝুঁকিটা সেটা আরও গভীরতর হচ্ছে। অ্যাজ দ্য সোয়িং পিরিয়ড অফ খরিফ ক্রপস, যেহেতু যে খারিফ শস্য যেগুলো হয় সেগুলোর যে বোনার সময়, সেই যে খারিফ শস্য বোনার যে সময়টা, সোয়িং পিরিয়ডটা, সেই খারিফ শস্যগুলো কি, যেমন রাইস, মেইজ, মিলেট, পালসেস, সয়াবিন এই ধরনের এবং গ্রাউন্ডনাট এই ধরনের যে খারিফ শস্যগুলো, সেইগুলো বোনার যে সময়টা অ্যাপ্রোচেস ইন জুন মাসেতেই হয়, এই জুন মাসের সময় এটা আসে বোনার সময়টা, সেই কারণে ইন্ডিয়ার উপরে রিস্কটা আরও গভীরতর হচ্ছে, ইন্টেন্সিফাই হচ্ছে। দো লোকাস্ট আর নট এ নিউ ফেনোমেনন, লোকাস্টের এই ব্যাপারটা যদিও এটা হচ্ছে মানে কি এটা প্রথম নয় সেটা বলে দেওয়া দরকার, তাহলে যদিও এই লোকাস্টের ব্যাপারটা কিন্তু ফেনোমেনন অর্থাৎ মানে কি হঠাৎ একটা যে ঘটনা বা নতুন একটা অকারেন্স এটা নয়, ইন ইন্ডিয়া ভারতে, অ্যাজ ইট হ্যাজ অলরেডি কনফ্রন্টেড, কেননা ইন্ডিয়া অলরেডি কিন্তু সম্মুখীন হয়েছে, কনফ্রন্টেড মানে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হয়েছে, এক্সটেন্সিভ ক্রপ লস অফ ক্রপের শস্যের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে ইন্ডিয়াতে, সেটার ইন্ডিয়া মুখোমুখি হয়েছে, বাই দ্য লার্জেস্ট এভার লোকাস্ট অ্যাটাক ইন 1993-তে সব থেকে বড় যে লোকাস্ট অ্যাটাক ইন্ডিয়াতে হয়েছিল সেগুলোর মধ্যে 1993 যে লোকাস্ট অ্যাটাকটা সেটাই ছিল সব থেকে বড় অ্যাটাক। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু নিউ ফেনোমেনন নয়, কেননা ইন্ডিয়া অলরেডি লোকাস্ট অ্যাটাকের মুখোমুখি হয়েছে। নেক্সট স্লাইডে চলে যায়, দেখো, দ্য অ্যাটাক অফ লোকাস্টস ইন দ্য মান্থ অফ মে, এই যে লোকাস্টের অ্যাটাকটা হয়েছে মে মাসেতে, হ্যাভ রেজড, এটা বাড়িয়ে তুলেছে, দ্য কনসার্নস অফ স্টেট গভর্নমেন্টের যে চিন্তা সেটাকে বাড়িয়েছে, দ্যাট সজাগ হওয়াটাকে বাড়িয়েছে, দ্যাট রিকোয়েস্টেড,
তো এই সজাগ হওয়াটা থেকেই এরা রিকোয়েস্ট করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে টু ডিক্লেয়ার দ্যাট ইনসেক্ট, যাতে এই ইনসেক্টকে ডিক্লেয়ার করা হয়, এই ইনসেক্টকে এইভাবে ডিক্লেয়ার করা হয় যে ইনসেক্টের অ্যাটাকটাকে এ ন্যাশনাল ক্যালামিটি, একটি জাতীয় বিপদ, ক্যালামিটি মানে বিপদ, তো এটাকে একটা জাতীয় বিপদ হিসাবে এই ইনসেক্ট অ্যাটাকটাকে যাতে ডিক্লেয়ার করা হয় সেই জন্য স্টেট গভর্নমেন্টসরা এটা রিকোয়েস্ট করেছে। এখান থেকে দেখো মোটামুটি একটু কনক্লুশনের টাচে আসছে, ঠিক আছে, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার সাথে কিভাবে মোকাবিলা করছে, এই ধরনের আমি কনক্লুশন টাচটা দিচ্ছি। নেক্সট, দ্য ভোরাসিয়াস লোকাস্ট, ভোরাসিয়াস মানে অতিরিক্ত যে খাবার খায়, অতিরিক্ত ভক্ষণকারী, এরকম যে লোকাস্ট হ্যাভ ফ্লোন ইনটু ইন্ডিয়া, ভারতে উড়ে এসেছে ফ্রম নেইবারিং ডেজার্ট এরিয়াজ লাস্ট সামার, গত যে গ্রীষ্মকাল সেই সময় আশপাশের যে ডেজার্ট এরিয়া সেই জায়গাগুলো থেকে, মানে আবার সেই পাকিস্তান বারবার না বলে ওই জায়গাটা যেহেতু এরিয়াটাই হচ্ছে ডেজার্ট এরিয়া, সো ডেজার্ট এরিয়া থেকে সামারের সময় কিন্তু উড়ে এসেছে, বুঝতে পারলে? দেখো পরের স্লাইডে যাই। দ্য রবি ক্রপস দ্যাট হ্যাজ বিন হারভেস্টেড দিস ইয়ার, রবি শস্য যেটাকে হারভেস্ট করা হয়ে গেছে এই বছরে, আর নাও ইন ডেঞ্জার, তারা ডেঞ্জারে আছে, তারা বিপদে রয়েছে, রবি শস্যটা বিপদে রয়েছে, বিকজ দ্য স্প্রাউটিং কটন ক্রপ, যে কটন যে গাছ লাগানো হয়, তুলোর যে শস্যগুলো, সেইগুলো কি হয়, অঙ্কুরোদ্গম শুরু হয়েছে, ক্যান স্টিল বি এন্ডেঞ্জার্ড, সেগুলোকে এখনও পর্যন্ত বিপদগ্রস্ত করা যেতে পারে, এন্ডেঞ্জার্ড মানে বিপদগ্রস্ত করা যেতে পারে, কাদের দ্বারা? প্যাসিভ ভয়েস, বাই দ্য লোকাস্টের দ্বারা বিপজ্জনক করা যেতে পারে। ইন এ ডিসপ্যারেট বিড, এই টার্মটার মিনিং হলো একটা মরিয়া প্রার্থনা, ডিসপ্যারেট মানে মরিয়া প্রার্থনা নিয়ে ফার্মার্স হ্যাভ ব্যাঙ্কড প্লেটস বা ইউটেন্সিলস দিতে পারো এখানে, প্লেটস এর জায়গাতে ফার্মার্সরা তারা প্লেট বা ইউটেন্সিলস থালাবাটি যেগুলো হয় সেগুলোকে ব্যাঙ্ক করেছে, মানে বাজিয়েছে। সেট আপ ডিজে বুথ লাগিয়েছে, ট্র্যাক্টরের মধ্যে ডিজে যেগুলো মাইক সেগুলো বাজে সেরকম ডিজে বুথ লাগিয়েছে, ফর ক্রিয়েটিং ভাইব্রেশন, যাতে ভাইব্রেশন সৃষ্টি হয়, অ্যান্ড লিড ফায়ার্স, এবং তার সাথে আগুন জ্বেলেছে, টু স্কেয়ার অ্যাওয়ে দ্য ইনসেক্টস, এই ইনসেক্টগুলোকে ভয় খাইয়ে পালিয়ে দেওয়ার জন্য, ভয়ে যাতে পালিয়ে যায়, স্কেয়ার অ্যাওয়ে হয় তার জন্য এগুলো করেছে। টু কোপ উইথ দ্য ইনভেশন, এই আক্রমণের সঙ্গে পেরে ওঠার জন্য দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি হ্যাজ ইনভেস্টেড হেভিলি, প্রচুর পরিমাণে খরচা করেছে, ইনভেস্ট করেছে, ইন ড্রোন তোমরা সবাই জানো, এটা আর আমার আলাদা করে এক্সপ্লেনের কিছু নেই, হেভিলি ইনভেস্টেড করেছে ড্রোনসেতে, অ্যান্ড স্পেশালিস্ট ইকুইপমেন্ট, আরও বিভিন্ন কিছু স্পেশাল যন্ত্রপাতিতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এগ্রিকালচার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ইনভেস্ট করেছে, টু স্প্রে পেস্টিসাইড স্প্রে করার জন্য, কল্ড ফেনিট্রোথিয়ন, সেই পেস্টিসাইডটার নামটা কি? ফেনিট্রোথিয়ন অ্যান্ড ম্যালাথিয়ন, টু কিল লোকাস্ট। এইভাবে দেখো আমি এখানে কিন্তু পেস্টিসাইডটার নামগুলোও বলে দিলাম, যে পেস্টিসাইডগুলো লোকাস্টকে কিল করার জন্য মেনলি ইউজফুল হয়, তো সেইগুলো যে স্প্রে করা হয় সেই পেস্টিসাইডগুলোর নামগুলোও কিন্তু মনে রাখবে, ফেনিট্রোথিয়ন অ্যান্ড ম্যালাথিয়ন। এই পেস্টিসাইডগুলো আমি আলাদা করে না দিয়ে এর মধ্যেই ইনক্লুড করে দিয়েছি, বুঝলে? এরকম ধরনের বেশ কিছু স্পেশাল ইকুইপমেন্ট এবং ড্রোনের দিকে আমাদের এগ্রিকালচারের যে মিনিস্ট্রি তারা অনেক ইনভেস্ট করেছে। নেক্সট স্লাইডে দেখো, দ্য অফিসিয়ালস হ্যাভ অলসো মনিটর্ড, অফিসিয়ালসরা তারা কি করেছে, এটাও কিন্তু কন্ট্রোল করছে, দ্য মুভমেন্ট অফ দ্য পেস্ট, এই যে ইয়েটা তোমার পতঙ্গটা, এই যে পেস্ট ক্ষতিকর যে জীবাণুটা, জীবাণু নয় পতঙ্গটা, অন দ্য গ্রাউন্ড, এদেরকে মনিটর করছে, এদেরকে কন্ট্রোল করছে গ্রাউন্ড থেকেও কিন্তু কন্ট্রোল করছে, ফর এরিয়াল স্প্রের মাধ্যমে এটাকে কন্ট্রোল করছে, টু স্কাপার এ ফ্রেশ আউটব্রেক, যাতে একটা নতুন করে যাতে আবার তাদের জন্ম না হয়, নতুন করে আউটব্রেকটা না হয়, সেটাকে ডিস্ট্রয় করার জন্য, স্কাপার করার মানে হচ্ছে ধ্বংস করার জন্য, টু কিপ লোকাস্টস অ্যাট বে, এটা কিন্তু অ্যাট বে এইভাবে কিন্তু, টু কিপ অ্যাট বে মানে দূরে রাখা, লোকাস্টদেরকে দূরে রাখার জন্য দ্য ইউনিয়ন গভর্নমেন্ট কোঅর্ডিনেটিং উইথ স্টেট গভর্নমেন্টস, স্টেট গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেট করে সহযোগিতা করে হ্যাজ
ডিপ্লয়েড, তারা কি করেছে, দিয়েছে 89 ফায়ার ব্রিগেডস, 89টা ফায়ার ব্রিগেডস দিয়েছে ফর পেস্টিসাইড স্প্রে। পেস্টিসাইড স্প্রে করার জন্য 89 ফায়ার ব্রিগেডস তারা অ্যারেঞ্জ করেছে, তারা তৈরি করেছে। এবং তার সাথে 47 কন্ট্রোল ভেহিকেলস এবং 800 ট্রেন ট্র্যাক্টর মাউন্টেড স্প্রেয়ার্স, এবং আরও কী কী অ্যারেঞ্জ করেছে, 810টা ট্র্যাক্টর, তার মধ্যে অনেক স্প্রেয়ার প্রিপেয়ার করা আছে যাতে সেগুলো স্প্রে করা যায়। ফার্মার্স হ্যাভ, এগুলো পুরোপুরি ইনফরমেশন বেসড, এগুলো ইনফরমেশনগুলো যত তোমরা দিতে পারবে কিছুটা পরিমাণ অন্তত দিতে চেষ্টা করো, বিশেষত কনক্লুশনের দিকে। ফার্মার্স হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট দ্য পেস্টিসাইড স্প্রে ক্যান অফেন বি কাউন্টার প্রোডাক্টিভ। যদিও ফার্মার্সরা এটা পয়েন্ট আউট করেছে যে এই যে পেস্টিসাইডটা স্প্রে করা হচ্ছে এটা কখনো কখনো কিন্তু হিতের বিপরীতও হতে পারে, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক দ্রব্যগুলো স্প্রে করা এটা কাউন্টার প্রোডাক্টিভ, মানে হিতের বিপরীত হতে পারে। দ্য অফিসিয়ালস হ্যাভ লঞ্চড, অফিসিয়ালসরা আরও কি লঞ্চ করেছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স, সজাগ হওয়ার জন্য ক্যাম্পেন্স লঞ্চ করেছে, টু সেন্সিটাইজ দ্য ফার্মার্স টু প্রিভেন্ট পেস্টস, তো যাতে এই ফার্মার্সগুলোকে সেন্সিটাইজ করা যায় বা ফ্যামিলিয়ারাইজ করা যায়, অর্থাৎ তাদের অ্যাওয়ারনেসটাকে বাড়ানো যায় এই পেস্টগুলোকে প্রিভেন্ট করার জন্য। তো এখানে এই স্লাইডে কিন্তু আমার এই রাইটিংটা শেষ হলো। বেশ কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমি তোমাদের একটু বলে দিতে চাই, সেগুলো একটু দরকার মতো শুনে নাও। তো এখানে দেখো, যেমন তোমরা এই ওয়ার্ডগুলো বেশিরভাগই জানো, আমি এই রাইটিংটাতে কিন্তু খুব একটা টাফ ওয়ার্ড ইউজ করিনি, যদিও এই যে সালাভাসানা, এই যে ওয়ার্ডটা সালাভাসানা, এটা ওয়ার্ডটা অবশ্যই আননোন, এটা সংস্কৃত একটা ওয়ার্ড, এই কারণেই আমি এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। এবং অবশ্যই মহাভারত এই ধরনের যে কোনো রকমের বুকস যখন তোমরা লিখবে সেটাকে অবশ্যই আন্ডারলাইন করতে পারো। আন্ডারলাইন করলে শুধুমাত্র চোখে পড়বে তা নয়, এটাই কিন্তু রুল যে যে কোনো বইয়ের নাম কিছুর নাম দিলেই এটাকে আইদার তোমাকে আন্ডারলাইন করতে হবে অর তোমাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তো সালাভাসানা এই ওয়ার্ডটাও একটা আননোন ওয়ার্ড, এটাকে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেও রাখতে পারি, যেটাকে আসলে সংস্কৃত একটা ওয়ার্ড, সেটার মিনিং হলো লোকাস্ট। এবার দেখো আর কি নতুন ওয়ার্ড আছে, যেরকম অ্যাফার, অ্যাফার মানে বহু দূরের, সুইফটলি, সুইফটলি মানে খুব তাড়াতাড়ি, বুঝতে পারলে। নেক্সট স্লাইডে দেখো সাবভার্সিভ, সাবভার্সিভ যে ওয়ার্ডটা, এটার মানে এটাকে আমরা দিতে পারি বিধ্বংসী অথবা ডিভাস্টেটিং। এটার মিনিং কি, টু ওভারটার্ন ফ্রম দ্য ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন থেকে পুরো ঘুরিয়ে ফেলে দেওয়া, উল্টে দেওয়া, কোনো জিনিসকে ফাউন্ডেশন থেকে, ভিত্তি থেকে পুরো উল্টে দেওয়া, রুইন আটারলি, সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া। নেক্সট যে ওয়ার্ডটা সেটা দেখো ফুয়েলড। এই ফুয়েলড ওয়ার্ডটা মানে কি, যে কোনো কিছুতে যদি আমরা আগুনেতে যদি আমরা ঘি দিই তাহলে সেটাকে বলা হয় ফুয়েল করা। তাহলে এই ফুয়েল ওয়ার্ডটা আসলে কিন্তু নাউন, সেটাকে আমি ইডি অ্যাড করে এটাকে ভার্ব ফর্মে নিয়ে এসেছি। যেটাকে ফুয়েল করা হয়েছে মানে কি, এটাকে আর দিতে পারো যে প্রকোপটাকে বৃদ্ধি করা বা এক্সাসপারেট করা, এক্সাসপারেট, EXASPERATE, এক্সাসপারেট করা, ঠিক আছে, এটা দিতে পারো। নেক্সট দেখো আর কি আছে ওয়ার্ড সেরকম, আর এগুলো খুবই ইজি ওয়ার্ড ছিল। স্প্রাউটিং গ্রাস, এগুলো তোমরা জানো যে এগুলো হচ্ছে স্প্রাউটিং মানে যেটা অঙ্কুরোদ্গম হচ্ছে সেরকম ধরনের গ্রাস। অ্যারিড তোমাদের বলেইছি যে ডেজার্ট টাইপের যে অ্যাটমসফিয়ার। এবার দেখো কাস্টমারিলি, কাস্টমারিলি মানে কি, জেনারেলি, বা তোমরা দিতে পারো রুটিনলি, ঠিক আছে। আচ্ছা গ্রেগারিয়াস মানে বুঝতে পেরেছো, গ্রেগারিয়াস মানে দলবদ্ধ হয়ে থাকা, এটা বুঝলে। নেক্সট দেখো নিউরো ট্রান্সমিটার সেরোটোনিন, এটা তো তোমরা মুখস্থ করেই নাও, এই নিউরো ট্রান্সমিটারটার নাম সেরোটোনিন। যে এটা মানে যখন কোনো খাবার কোথাও কমে যাচ্ছে বা কখনো ডিস্ট্রেসড থাকছে, ইভেন আমরাও যখন এক্সারসাইজ করি তখনও আমাদের কিন্তু এই টাইপের একটা হরমোন ব্রেন থেকে খরিত হয়, সেই ধরনের এরাও এই সেম টাইপের সেরোটোনিন টাইপের একটা, এই ওয়ার্ডটার নাম হলো, সেই হরমোনটার নাম হলো সেরোটোনিন। যে মেসেজটা এরা সেন্ড করে, একটা নার্ভ সিগন্যাল সেন্ড করে, এটা তোমাদের অলরেডি বলে দিয়েছি। তো এই যে হ্যাশট্যাগ ট্রেন্ডটা, এটাও বুঝতে পেরেছো নিশ্চয়ই, তখন এক্সপ্লেন করেছি। অ্যাম্পলিফাই করা মানে কি, আরও বৃদ্ধি করে, আরও প্রচুর গুণ বাড়িয়ে তোলে। হ্যাঁ, নেক্সট দেখো প্লেগ, প্লেগটা বুঝতে পেরেছো তোমরা যে একটা ওয়াইড স্প্রেড হওয়া, প্লেগ মানে কি ওয়াইড স্প্রেড হওয়া। হ্যাঁ, নেক্সট দেখো খুবই ইজি ওয়ার্ড ছিল, এগুলোর মধ্যে আমার মনে হয় না যে খুব বেশি কঠিন কিছু ছিল। তোমরা একটা ওয়ার্ড পেয়েছিলে হার্ড হিট, হার্ড হিট মানে কি খুব প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়া, হার্ড হিট, এই যে ওয়ার্ডটা পেয়েছিলাম। এবার আমি দেখো আর্মি, আর্মি কথাটাকে আমরা কীভাবে ইউজ করি, সাধারণত সেনাবাহিনী এদেরকে আমরা আর্মি বলি, কিন্তু আর্মি এটাকেও বোঝায় যে লার্জ গ্রুপ অফ অ্যানিম্যালস ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম পারপাস,
একটা মানে ধরো অ্যান্টরাও দেখবে এরকম একটা দলবদ্ধভাবে থাকে, তো ওরাও দেখবে একই দিকে সবাই একসঙ্গে একই কাজের জন্য এগোচ্ছে, সেইভাবে একটা দলবদ্ধ হয়ে সেম পারপাসের দিকে এগোনো, ওদেরকেও কিন্তু আর্মি বলা যায়। একদল অ্যানিমালস যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছে, সেই কাজটা করছে, সেটাকে বলা হয় জিওপার্ডাইজ, মানে কি বিপজ্জনক করা, মানে এটাকে দিতে পারো এন্ডেঞ্জার্ড অনায়াসে দেওয়া যায়। নেক্সট দেখো ক্যালামিটাস, লকডাউন ওয়াজ নট ক্যালামিটাস এনাফ, লকডাউনটা যেন কম বিপজ্জনক ছিল না, ওয়াজ নট ক্যালামিটাস এনাফ, এইটার মিনিং এটাই যে লকডাউনটা যেন কম বিপজ্জনক ছিল না। ক্যালামিটাসটাকে আমরা দিতে পারি হ্যাজার্ডাস বা ডেঞ্জারাস। পেরিলাস, পেরিল এটাও মানেও তো পেরিল মানেও তো বিপদ, তাহলে পেরিলাস দিতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো ফায়ার ফাইট মানে হলো ধরো বলা যায় যে একটা আনএক্সপেক্টেড ফাইট বাই শুটিং ওয়ান অ্যানাদার, একে অপরকে ফায়ার ফাইট করা মানে শ্যুট করা, সেই যেটা যেটা আমাদের হচ্ছে, আমাদেরকে লোকাস্টরা এরকম করছে, আমাদের ক্রপসগুলোকে ডিভাউর করছে, আর আমরা ওদেরকে শ্যুট করছি, এরিয়াল স্প্রে করছি যেটা, সেটা। তো র্যাভেজ অ্যান্ড রেক, এই যে ওয়ার্ডগুলো ছিল র্যাভেজ অ্যান্ড রেক, সেগুলো কিন্তু মিনিং একটাই, এখানে যেমন ধরো রেকটা পাওয়া যাচ্ছে, র্যাভেজটা আমি দিয়েছিলাম, তো এগুলোর মিনিং কিন্তু একটাই, যে ধ্বংস করা, রুইন করা, উচ্ছেদ করে দেওয়া। নেক্সট দেখো আরবিয়ান পেনিনসুলা, যে ওয়ার্ডটা আমি দিয়েছিলাম, আরবিয়ান পেনিনসুলা, সরি এখানে আমার বোল্ড করা নেই, তো আরবিয়ান পেনিনসুলা মানে হচ্ছে বিটুইন রেড সি অ্যান্ড পার্সিয়ান যে গালফ, লোহিত সাগর এবং পার্সিয়ান গালফের মধ্যে নর্থ ইস্ট আফ্রিকার এই জায়গাতে কিন্তু অবস্থিত আরবিয়ান পেনিনসুলা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি রিভারলেস হলেই সেই জায়গাটা তো ডেজার্ট হবেই সেরকম। আচ্ছা ফেনোমেনন যে ওয়ার্ডটা পেয়েছিলে, এবার নেক্সট ফেনোমেনন ওয়ার্ডটার মানে হলো যে আমাদের একটা ঘটনা, ফেনোমেনন বলতে বলা যায় যেটা ফ্যাক্ট বা অকারেন্স, একটা নতুন কিছু ঘটনা কিন্তু এটা নয়, হ্যাঁ। নেক্সট দেখো কনফ্রন্টেড, আমার একটা ওয়ার্ড পেয়েছিলাম, কনফ্রন্টেড ওয়ার্ডটা যদিও আমি এখানে দেখছি না, পেয়েছিলাম এটা আমরা, তো কনফ্রন্টেড মানে হচ্ছে আমাদের মুখোমুখি হওয়া, ফেস উইথ। নেক্সট ভোরাসিয়াস আমরা ওয়ার্ড ছিল, সেটা ভোরাসিয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে অতিরিক্ত যে খাবার খায় সেটাকে বলা হয় ভোরাসিয়াস। এগুলো খুবই সহজ ওয়ার্ড। আচ্ছা লিড আমরা পেয়েছিলাম, তারা লিড করে, এখানেই দেখো পাওয়া যাচ্ছে লিড, এখানে কিন্তু লাইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করেছি। কেন ইউজ করেছি পাস্ট পার্টিসিপল ফর্মটা? কেননা আমরা এফেক্টটা এখনও চলছে, আমরা এই লোকাস্টের ব্যাপারটা পাস্টে হয়ে গেলেও সেই পাস্টের এফেক্টটা নিয়ে এখনও কথা বলছি, বা সেই এফেক্টটা নিয়ে এখনও নিউজ পেপার দিচ্ছে, বা আমরা রাইটিংস লিখছি, তাই জন্য এটা রিসেন্ট অকারেন্স, ওই জন্য আমরা এখানে হ্যাভ দিয়েছি। দেখো এবার হ্যাভের পরে আমাদের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। তো লাইটটা যদি আমরা ভার্ব হিসাবে ইউজ করি, লাইট মানে জ্বালানো, লাইটের ভার্ব ফর্মটা কী হয়? লাইট লিড লিড, লাইট লিড লিড। তো হ্যাভের সাথে আমরা ভার্বের থার্ড ফর্মটা এখানে ইউজ করেছি, বুঝলে? আচ্ছা এরিয়াল স্প্রে যে ব্যাপারটা আমি বলেছিলাম সেটা নিয়ে একটু বলে দেবো। এরিয়াল স্প্রে হলো যে ইনঅ্যাক্সেসিবল যে প্লেসগুলো, মানে খুব একটা বড় গাছের মাথায়, সেই যে ইনঅ্যাক্সেসিবল, সেখানে চট করে পৌঁছানো যায় না, সেই জায়গাগুলোতে আমরা যখন হেলিকপ্টার বা ড্রোনস দ্বারা কীটনাশক স্প্রে করছি সেটাকে বলা হয় এরিয়াল স্প্রে। এই এরিয়াল স্প্রে ওয়ার্ডটা কিন্তু অনেকবার পাবে। আর কিছু ওয়ার্ড ছিল, সেগুলো হচ্ছে কি স্কাপার। স্কাপার মানে হচ্ছে এটাও মানে ডেস্ট্রয়। দেখো এখানে আজকে কিন্তু এটার মধ্যে ডিস্ট্রাকশানের প্রচুর সিনোনিম ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো আর কি, আর সেরকম কিছু নেই। কাউন্টার প্রোডাক্টিভ, এটাকে বলা যায় যে হেল্প ইনস্টেড অফ হেল্প, দ্যাট সামথিং দ্যাট প্রুভ অ্যাজ হ্যাজার্ডাস, বিপজ্জনকভাবে প্রমাণিত হয়ে গেল হেল্পের পরিবর্তে, অর্থাৎ হিতের বিপরীত হিসাবে দেখা যায়, যেটা আমরা লাস্ট প্যারাগ্রাফে পেয়েছিলাম কাউন্টার প্রোডাক্টিভ। তো এইভাবে বাকি সমস্তটাই খুবই ইজি, একদম ইজি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমার মনে হয় তোমাদের এটা ভালো লেগেছে, আর এরকম আরও অনেক কম্পোজিশন নিয়ে আমরা আবার নেক্সট ভিডিওতে দেখা করব। টিল দেন তোমরা সবাই ভালো থেকো এবং নিজেরা একটু প্র্যাকটিস করো বাড়িতে, 5 লাইন্স করে অন্তত লিখতে চেষ্টা করো। নেক্সট সেই 5 লাইন্সটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করো, দেখো কম্পোজিশনের রাইটিং স্কিলটা অনেক বেড়ে যাবে। আর তার জন্য কিন্তু রাইটিংয়ের জন্য রিডিংটা খুবই প্রয়োজন, রিড করাটা কিন্তু ছিল না, অবশ্যই পেপারগুলো রিড করতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড বাই।